স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম। দেশের বাইরে খালেদা জিয়ার চিকিৎসার আবেদন গ্রহণ করেছে আইন মন্ত্রণালয়। যাচাই শেষে মতামত জানাবে তারা। এই তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবিক কারণে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর আগে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের অনুমতি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে লিখিত আবেদন করা হয়। বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ধানমন্ডির বাসায় লিখিত আবেদনটি নিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার নবায়নের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার পরিবার থেকে আপনার বিদেশে উন্নত চিকিৎসার জন্য আপনার যে অনুমতি দরকার সে অনুমতি চাওয়া হয়েছে এবং আমরা আশা করি যে সরকার মানবিক কারণে এই তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাবেন সহকর্মী মারুফা রহমান। তিনি এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন, জানাবেন সবশেষ খবর। মারুফা, ব্যক্তিগত চিকিৎসকরা সবশেষ কি জানিয়েছেন আর বিদেশ নিয়ে যাওয়ার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পদ্মা, তার চিকিৎসকরা সর্বশেষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলেই সঙ্গীন। তার যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল গত পরশুদিন শ্বাসকষ্ট হবার পরে, সেই সমস্ত পরীক্ষা নিরীক্ষায় আসলে এমন কিছু বিষয় এসেছে যার কারণেই আসলে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছেন যে দেশের বাইরেই আসলে এখন তার চিকিৎসা, বাদবাকি যে চিকিৎসা সেটি আসলে তার জন্য ভালো হবে। এছাড়া আজকে কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে পোস্ট কোভিড কিছু রিঅ্যাকশনের কারণে তার সেই বিষয়গুলো বিভিন্ন দিকে টার্ন নিচ্ছে, যেহেতু তার শরীরে আরও অনেক রকমের জটিলতা আগে থেকেই ছিল। তার বয়স ৭৬ বছর। তো সেই কারণেই তারা আসলে এই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ৭৬ বছর বয়সী এই বিষয়গুলো বিবেচনায় রেখে মানবিক আবেদন করেছে সরকারের প্রতি, যেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি দেওয়া হয়। সে বিষয়ে আইনমন্ত্রীর কাছে এখন আসলে কালকে যে লিখিত আবেদনটি দেওয়া হয়েছিল সেটি তার হাতে পৌঁছেছে। এখনো পর্যন্ত সেখান থেকে কোনো কিছু বার্তা আসলে আসলে আমরা বলতে পারবো যে বিদেশে যাওয়ার বিষয়ে লাস্ট আপডেট কি। তবে বিএনপির দিক থেকে কিন্তু সবকিছু প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ যখনই অনুমতি পাওয়া যাবে তাৎক্ষণিক খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার জন্য আসলে বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে লন্ডনে অথবা সিঙ্গাপুরে তাকে নিয়ে যাওয়ার কথা আমরা জানতে পেরেছি। এদিকে খালেদা জিয়া কিন্তু এখনো পর্যন্ত সিসিইউতেই আছে। আপনি জানেন যে সোমবার দিন ভোরবেলা তার প্রথম শ্বাসকষ্ট অনুভূত হয় এবং তারপর পরই তাকে সিসিইউতে নেওয়া হয়। এর আগে বেশ কয়েকদিন, অর্থাৎ এপ্রিলের 11 তারিখ থেকেই তিনি করোনা আক্রান্ত অবস্থায় শনাক্ত হওয়ার পর থেকে গুলশানের ফিরোজায় তার বাসভবনে ছিলেন এবং ততদিন পর্যন্ত এখানে, অর্থাৎ 27 তারিখের আগ পর্যন্ত। মারুফা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মারুফা রহমান। পর প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 2024 সালের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য 10,000 কিলোমিটার নৌপথ প্রস্তুত করছে সরকার। নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার নতুন অবকাঠামো এবং জলযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। সংক্রমণ রুখতে যে যেখানে আছেন সেখানে থেকেই ঈদ উদযাপন করতে এ সময় দেশবাসীকে আহ্বান জানান তিনি। শাহালি জয়ের রিপোর্ট। নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার 105টি নতুন নৌযান চলাচল শুরু করবে নৌপথে। গণভবন থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সারা দেশে উদ্বোধন করা হয় 4টি নতুন মেরিন একাডেমি। অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে নতুন ঘরের চাবিও বিতরণ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের দেহে শিরা উপশিরার মতোই বাংলাদেশে নদী নালা বহমান। তাই দেশ রক্ষার জন্য প্রয়োজন নদীকে রক্ষা করা। এজন্য নদীকে দখল এবং দূষণ মুক্ত করার তাগিদ দেন তিনি। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল রেজিং করার পর
প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। শেখ হাসিনা বলেন, সারা দেশ জুড়ে সড়ক, রেল, নৌ ও আকাশপথে যোগাযোগের শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলছে সরকার। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আসন্ন ঈদে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল না করার পরামর্শ দেন তিনি। যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন তারা যারা একটু দুস্থ তাদেরকে সহযোগিতা করেন, সেটা তো আরও বেশি সওয়াবের কাজ হবে বলে আমি মনে করি। কাজে এভাবে আপনারা সবাইকে নিজেরা সুরক্ষিত থাকেন। আলোচনায় উঠে আসে সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রসঙ্গ। এর বিরোধিতাকারীদের সমালোচনা করেন তিনি। আমরা যখন রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে গেলাম তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। তো তাদের কাছে আমার প্রশ্ন, ঘাসিয়ার খালটা যখন বন্ধ হয়ে গেল তখন আমাদের এই আন্দোলনকারীরা তারা চুপ ছিলেন কেন? তারা কখনো এই কথাটা আনেননি কেন যে সুন্দরবনের ভিতর থেকে পণ্য পরিবহন করলে ওই জায়গাগুলিতে জীববৈচিত্র্য নষ্ট হবে, সুন্দরবনও নষ্ট হতে পারে। নৌপথে দুর্ঘটনা এড়াতে সকল নৌযানকে নিবন্ধনের আওতায় আনার নির্দেশ দেন সরকার প্রধান। কিন্তু সুন্দরবনের যাতে কোনো শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রতিষ্ঠা করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন আনতে সুনির্দিষ্ট কোনো অগ্রগতি নেই, তবে ঢাকার মার্কিন দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জানান, প্রাথমিকভাবে 4 মিলিয়ন টিকা পেতে যুক্তরাষ্ট্রকে চিঠি লিখেছে বাংলাদেশ। সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছে ঢাকার মার্কিন দূতাবাস। দুপুরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সব তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কাছে জরুরিভাবে 3 মিলিয়ন টিকা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ। ভারত লিখিতভাবে কিছু না জানালেও মৌখিকভাবে সরবরাহের সর্বোচ্চ চেষ্টার কথা জানিয়েছে। দেশে রাশিয়ার টিকা উৎপাদনে ক্রয় চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে বলেও জানান তিনি। পুরো বিষয়টি নিয়ে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন প্রাথমিকভাবে 5 লাখ টিকা উপহার হিসেবে দিতে চেয়েছে। এর মধ্যে 15% বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের জন্য। তবে পুরো টিকা আনার ফ্লাইট খরচ বাংলাদেশকে দিতে হবে বলেও জানান তিনি। ইউএস মিশন সর্বতভাবে চেষ্টা করতেছে যত তাড়াতাড়ি পারা যায়। উনি বললেন যে এক্সাক্ট দিনক্ষণ আমি বলতে পারবো না, বাট উই আর সিরিয়াসলি ওয়ার্কিং। আমরা খুব আন্তরিকতার সাথে কাজ করছি যে আপনাদের আমরা কিভাবে ভ্যাকসিনটা দিতে পারি। চীনের অ্যাম্বাসেডর আমাকে বলেছেন 12 তারিখে ইট উইল রিচ ঢাকা। হ্যাঁ, আমরা এটা নিয়ে আসবো। ওরা গিফট হিসেবে দিচ্ছে, কিন্তু ওখান থেকে আনা আমরা আনতেছি, আমাদের প্লেন পাঠায় দিয়ে নিয়ে আসতেছি। প্রায় 21 দিন পর সিটি কর্পোরেশনের অভ্যন্তরে চলাচলের জন্য গণপরিবহন চালু হয় স্বস্তি ফিরেছে কর্মজীবী মানুষের মাঝে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা থাকলেও এসব গণপরিবহনে তা উপেক্ষিত। সুযোগ বুঝে যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনগুলো চলাচল করছে কিনা তা দেখতে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত। একই অবস্থা বন্দরনগরী চট্টগ্রামে। স্বাস্থ্যবিধি না মেনে অতিরিক্ত যাত্রী পরিবহন করতে দেখা যায় রাস্তায় চলাচলকারী বাসগুলোকে। এভাবেই চলতে থাকলে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নেওয়া যে পদক্ষেপ তা ভেস্তে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যাত্রী মাত্রী কম প্রথম অবস্থায় মনে করেন 2 সিটে একজন নেই, এর মধ্যে গাড়ি খালি যাইতেছে। মানুষের সুবিধা হবে তো, এই যে যাওয়া যায় না, কোনো সিএনজি ভাড়া বেশি নাই, কোথাও শর্টকাট কোনো জায়গায় যেতে চাইলেও অনেক টাকা চাই বসে। 10 নম্বর থেকে এখান পর্যন্ত 25 টাকা ভাড়া নিচ্ছে ওনারা, এরপরে যাত্রী তো বেশি নিচ্ছেই। চলমান বিধিনিষেধ 16 মে পর্যন্ত বাড়িয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন নির্দেশনায় এবার আজ থেকে একই জেলার মধ্যে গণপরিবহন চলছে, তবে এক জেলা থেকে আরেক জেলায় বন্ধই থাকছে গণপরিবহন। সিদ্ধান্ত বদলায়নি যাত্রীবাহী নৌযান ও ট্রেন চলাচলের ক্ষেত্রে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সহকর্মী নাইমাল জিকোর কাছে, তিনি রয়েছেন শ্যামলী। জিকো, গণপরিবহন চলছে রাজপথে, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কেমন দেখছেন?
পদ্মা যেমনটি বললেন যে আজ থেকেই শুরু হয়েছে সিটি কর্পোরেশনগুলোর অভ্যন্তরে মানুষের যাতে চলাচল নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য গণপরিবহন চালু করে দেওয়া হয়েছে এবং যেমনটি আমরা জানি যে স্বাস্থ্যবিধি মেনে আসলে এই সমস্ত গণপরিবহন চলাচলের কথা থাকলেও সেটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখেছি উপেক্ষা করা হচ্ছে। সামাজিক দূরত্ব অর্থাৎ শারীরিক যেই দূরত্বটাই সেটি তো এখানে মানা হচ্ছেই না, পাশাপাশি অনেক যাত্রী এবং হেল্পারদের আমরা মাস্ক পরে থাকতেও দেখিনি। এখানে যারা গাড়িতে উঠছেন দেখছেন যে তাদেরকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা থাকলেও সেই বিষয়টিও কিন্তু নিশ্চিত করা হচ্ছে না এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের একটি প্রবণতা কিন্তু এদের মধ্যে রয়েই গেছে। যাত্রী দাঁড় করিয়ে নিয়ে যাওয়ারও একটি প্রবণতা তাদের মধ্যে এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি এবং ভাড়ারও যেই বিষয়টি সেটিও কিন্তু অন্যান্য দিনের তুলনায় সরকার যেই নির্ধারণ করে দিয়েছিল ভাড়া, সেই ভাড়ার অতিরিক্ত অর্থাৎ 60%-এরও বেশি ভাড়া কিন্তু তারা আদায় করছে যাত্রীদের কাছ থেকে। যাত্রীরা কিন্তু এমনটি অভিযোগ করছেন, তবে তাদের মধ্যে একটি স্বস্তি যে এই মুহূর্তে যেই মানুষগুলো আসলে কর্মজীবী যারা রয়েছেন তাদের যাতায়াতের যে বিষয়টি ছিল সেই বিষয়টি কিন্তু অনেকটাই নিশ্চিত হয়েছে এবং তারা নির্বিঘ্নেই তাদের কর্মস্থলে যেতে পারছেন সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে অতিরিক্ত ভাড়া এবং স্বাস্থ্যবিধি যেটি মানছে না মানুষ, সেটির কারণে কিন্তু এই করোনার যেই মহামারীটি ছড়িয়ে পড়ছে যেটি মোকাবেলার জন্য সরকার বিভিন্ন ধরনের। এবার যাচ্ছি চট্টগ্রামের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, গণপরিবহনের শ্রমিক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, কতটা মানা হচ্ছে এই নির্দেশনা? ধন্যবাদ পদ্মা আপনাকে। একটু আগে আমাদের সহকর্মী জিকু যেমনটা জানিয়েছিলেন তেমনিভাবে কিন্তু আসলে যে বন্দরনগরী চট্টগ্রামে আজকে থেকে বলতে যে সকাল থেকে কিন্তু গণপরিবহন চলাচল শুরু হয়েছে। 22 দিন কিন্তু একেবারে কিন্তু আসলে বন্ধ ছিল। গণপরিবহন চলাচল বন্ধ থাকার কারণে কিন্তু আসলে যে যারা যাত্রী তারাও কিন্তু অনেকটা সমস্যা পড়ছিল। তবু কিন্তু আসলে যে করোনা মহামারী একা যেভাবে ধারণ করছে তার কারণেই কিন্তু আসলে এই ঘোষণা ছিল বলে মনে করছেন চিকিৎসকরা। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আজকে সকাল থেকে যেভাবে গণপরিবহন চলাচল শুরু করছে, একই সাথে অন্যান্য যে পরিবহনগুলো আছে সব পরিবহন কিন্তু একেবারে কিন্তু সড়কের মধ্যে নেমে যাওয়ার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। কিন্তু মানুষও যেমন খুশি তেমনভাবে চলছে। পরিবহনও যে সীমিত পরিসরে যাত্রী পরিবহন করার কথা রয়েছে তারা কোনো কিছুই মানছে না, কোনো বালাই মানছে না আসলে যে তার কারণে কিন্তু আসলে যে করোনার যে মহামারী আকার ধারণ করছিল এখন কিছুটা মোটামুটি অনেকটা কমে এসেছে যে করোনা সংক্রমণ। তার কারণে কিন্তু আসলে চিকিৎসকরা যেমনটা আমাদেরকে জানিয়েছে করোনা সংক্রমণ অনেকটা কমে এসেছে। তো এই অবস্থায় যদি কিন্তু আসলে পদ্মা আপনি অবশ্যই বুঝতে পারছেন যে কিন্তু আসলে যে পরিবহন যদি যাত্রী পরিবহনে এইভাবে যদি করে তাহলে কিন্তু আসলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ আকার রূপ নিতে পারে বলে তারা মনে করছেন। তার কারণে প্রশাসন এখনও পর্যন্ত চট্টগ্রামে সকাল থেকে কোনো জায়গায় প্রশাসনের কোনো তৎপরতা আমরা দেখিনি। জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটদের যে তৎপরতা থাকার কথা রয়েছে সেভাবেই কিন্তু আমরা তৎপরতা দেখিনি। তার কারণে কিন্তু আসলে যে প্রশাসনের কোনো তৎপরতা না থাকার কারণে পরিবহন চালক যারা আছে তারা যেমন খুশি তেমনভাবে যাত্রী পরিবহন করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সহকর্মী নাইমাল জিকোকেও। দর্শক, রাজধানী এবং চট্টগ্রাম থেকে লকডাউন এবং স্বাস্থ্যবিধির খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইমাল জিকো এবং নয়ন বড়ুয়া জয়। ঈদ চলে আসলেও তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন বোনাস নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বিশ্ববাজারে অর্ডার কম, ক্রেতাদের কাছ থেকে সময় মতো অর্থ না পাওয়া, এমন নানাবিধ কারণ দেখিয়ে সরকারি প্রণোদনার দিকে তাকিয়ে মালিকরা। তবে শ্রমিকরা বলছেন মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করার পরও সময় মতো বেতন বোনাস দেয়া না হলে তীব্র অসন্তোষ তৈরি হবে। সুলতান আহমেদের রিপোর্ট। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু ছিল তৈরি পোশাক কারখানা। সে সময় মালিকরা বিশ্ববাজারের কথা বলে সরকারের সবুজ সংকেত আদায় করতে সক্ষম হয়। পুরোদমে উৎপাদন সচল থাকার পরও ঈদের বেতন বোনাস দিতে এবারও সরকারের দ্বারস্থ হয়েছে পোশাক মালিকরা।
বিজিএমইএ, বিকিএমইএ ও বিটিএমএ পোশাক খাতের এই 3 সংগঠন স্বল্প সুদে 6,000 কোটি টাকা চেয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। মালিকরা বলছেন তাদের হাতে পণ্য থাকলেও নগদ অর্থের সংকটেই প্রণোদনা প্রয়োজন। যে প্রণোদনার কথা বলতে সেটা কিন্তু ফ্রি না, আমরা কিন্তু দান দক্ষিণা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে ব্যাংক আমাদেরকে লোন দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে যদি গভর্নমেন্ট আমাদেরকে চিন্তা করে যে না আরো 2 মাস বা 3 মাস যে আমাদের স্টিমুলাস যে লোন আছে যেটা আমাদেরকে সাহায্য করা হয় যে 4.5% বা 2%, সেখান থেকে যদি একটা অ্যামাউন্ট দেওয়া হয় তাহলে কিন্তু আমরা আমাদের এই 2 মাসের বেতন দিয়ে অন্তত চলতে পারবো। তবে শ্রম প্রতিমন্ত্রী গেল 29 এপ্রিল এক বৈঠকে 10 মের মধ্যে বেতন বোনাস পরিশোধের আহ্বান জানায় মালিকদের কাছে। আপনাদের কষ্ট হলেও আপনারা দিয়ে দেবেন। সময় গড়ালেও তা দেয়ার প্রক্রিয়া এখনো শুরু করতে পারেনি মালিকরা। 7 ও 8 মে সাপ্তাহিক ছুটি আর 10 মে শবে কদরের ছুটিতে ব্যাংক বন্ধ থাকবে বিধায় দুশ্চিন্তায় শ্রমিক নেতারা। ঈদ আসলে ঈদের একটা বেতন অথবা বোনাসের সাথে তারা তাদের জীবনের ছোট ছোট আকাঙ্ক্ষাগুলোকে তারা পূর্ণ করবেন, যে সেই আকাঙ্ক্ষা যেন পূরণ হয় এই বিষয়টা মালিক পক্ষকে আপনার কঠোর মনিটরিং নিতে হবে। এই কারণেই যে অনেক মালিক কিন্তু ইচ্ছাকৃতভাবেও শ্রমিকদেরকে এই বেতন বোনাস দেওয়ার ক্ষেত্রে তালবাহানা করেন। সরকারি প্রণোদনা কিংবা নিজস্ব তহবিল যেভাবেই হোক বৃহৎ শিল্পের স্বার্থে সময় মতো বেতন বোনাস দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সীমিত অর্থের মধ্যে তার সরকারকে কিন্তু প্রণোদনার অর্থটাকে বন্টন করতে হবে এবং সেক্ষেত্রে যেটা দেখবার বিষয় রয়েছে সেটা হচ্ছে পোশাক শিল্প যে মালিকরা যারা রয়েছেন তাদের পাশে এসে দাঁড়ানো সম্ভব হয়, তাহলে সেটা মনে হয় আসলে সবার জন্যই একটা ভালো একটা সমাধান হতে পারে। এদিকে করোনার কথা মাথায় রেখে এবছর ঈদের ছুটি কমিয়ে নির্ধারণ করা হয়েছে 3 দিন, যা নিয়ে শ্রমিকরা অসন্তুষ্ট হলেও মহামারী বিবেচনায় তা মেনে নেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। লকডাউনে পণ্য খালাস কমে যাওয়ায় চট্টগ্রাম বন্দরে এখন থেকে কন্টেইনার জট। ঈদে টানা ছুটি আর চলমান লকডাউনে ভয়াবহ কন্টেইনার জটের আশঙ্কা করছে বন্দর কর্তৃপক্ষ। তাই ব্যবসায়ী সংগঠন অফডক এমনকি বড় বড় আমদানিকারকদের দ্রুত পণ্য খালাস করতে চিঠিও দিয়েছে তারা। বিগডার সভাপতি নুরুল কাইয়ুম খান বলেছেন অফডকে জায়গা খালি, আর আমদানিকারকরা বলছেন কাস্টমসের নানান জটিলতা দ্রুত পণ্য খালাসে বড় বাধা। এদিকে কাস্টমস কমিশনার বলছেন অন্যায় আবদার দেখিয়ে দ্রুত পণ্য খালাস করতে গেলে কোনো ছাড় নেই আমদানিকারকদের। নয়ন বড়ুয়া রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 3,500 থেকে 4,000 পণ্যবাহী কন্টেইনার ডেলিভারি হলেও করোনা চলমান লকডাউনে নেমে এসেছে 2 থেকে 2,500। পণ্য ডেলিভারি কমে যাওয়ায় দিন দিন বাড়ছে কন্টেইনার জট। পণ্য খালাসে সবার সহযোগিতা চেয়ে আমদানিকারক ও অফডক সহ সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। লকডাউনের সময় ডেলিভারিটা স্মুথ থাকে এবং সব স্টেক হোল্ডাররা যেন যার যার অবস্থান থেকে কাজ করে যায়, সেজন্য আমরা চেম্বার, সিএনএফ অ্যাসোসিয়েশন সহ অন্যান্য সবাইকে পত্র দিয়ে জানিয়েছি তাদের স্ব কন্টেইনার যেন ডেলিভারি নিয়ে যায়। অফডক কর্তৃপক্ষ বলছেন খালি জায়গা থাকলেও নানান জটিলতার কারণেই আমদানিকারকরা ব্যবহার করছে না, আর আমদানিকারকরা বলছেন কাস্টমসের গাফিলতি কিংবা সক্ষমতার অভাবে ঝুলে যায় পুরো প্রক্রিয়া। বন্দরের যে জটটা আছে সেটা হয়তো সমন্বয়হীনতার জন্য হচ্ছে, সেটা বন্দরের দেখা উচিত। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এই জায়গায় কাস্টমসের সাথে বসে এই চিহ্নিত সমস্যাগুলোকে দ্রুত সমাধান করতে পারলে অটোমেটিক্যালি যে কোনো আমদানিকারক দ্রুত পণ্য নিয়ে যাবে। এদিকে কাস্টমস কমিশনার বলছেন আইন ও বিধির বাইরে পণ্য খালাস করতে আসলে ছাড় দেয়া হবে না আমদানিকারকদের। আইন এবং বিধির বাইরে এখানে কোনো ধরনের কাজ অ্যালাউ করা হবে না, এবং এই মেসেজটুকু আমি আমার প্রত্যেক লেভেলের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে দিয়েছি। 49,000 টিউস কন্টেনার ধারণ ক্ষমতা সম্পন্ন চট্টগ্রাম বন্দর টার্মিনালে এখন কন্টেনার আছে 38,000-এর কাছাকাছি। এরপরও জেটি ও বহির্নোঙর মিলিয়ে পণ্য খালাসের অপেক্ষায় আছে অন্তত 40টি জাহাজ। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, কিছু আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। দর্শক, আগেই জানিয়েছিলাম বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে এবং তাকে বিদেশে নেয়ার জন্য আবেদন জানিয়েছে পরিবার। সে বিষয়ে সবশেষ অবস্থান জানাতে ব্রিফিং চলছে। এখন আইনমন্ত্রী ব্রিফ করছেন গুলশানে। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে।
প্রথম কথা হচ্ছে যে গত রাত্রে 11টার সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন ও বিচার বিভাগের সচিব মহোদয়ের কাছে এই ফাইলটা পৌঁছে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকতা শেষ করে আমার কাছ পর্যন্ত ফাইল আসে নাই। আমার কাছে যখন ফাইল আসবে অবশ্যই এটা দেখা হবে এবং আইনে কি বলে সেটার ব্যাপারে দেখে তারপরে আমরা মতামত দিব। এইটুকুই আমি এখন আপনি এর আগেও বলেছেন অনেক বিতর্ক চলছে যে আদালতে যেতে হবে, অনুমতি লাগবে, দণ্ডপ্রাপ্ত নানান কথাগুলো আসছে, কিন্তু এখানে আইনে কি বলে? দেখেন, প্রথম কথা হচ্ছে আইনটা কোনটা, সেটা হচ্ছে আইনটা হচ্ছে ফৌজদারি কার্যবিধির 401 ধারা। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় বেগম খালেদা জিয়ার যে সাজা এবং দণ্ডাদেশ সেটা আপনার স্থগিত করা হয়েছিল প্রথমে 6 মাসের জন্য এবং তারপরে 2 বার এটাকে বর্ধিতকরণ করা হয়। তো সেখানে আইনটার মধ্যে বলা আছে যে এটা শর্তবিহীন হতে পারে, শর্ত দিয়েও হতে পারে এবং এইখানে দুটো স্পেসিফিক শর্ত দেওয়া ছিল এবং সেই শর্তগুলি তারা মেনেই এই স্থগিতাদেশ তারা গ্রহণ করেছেন এবং বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যেই দুটো শর্ত ছিল সেই দুটো শর্ত হচ্ছে, একটা হচ্ছে যে তিনি বাসায় থেকেই চিকিৎসা নেবেন এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে তিনি দেশের ভিতরে থেকেই চিকিৎসা নেবেন। তো এই দুটো শর্ত এখন আছে। সেই ক্ষেত্রে 401 ধারার কাজ যখন সম্পন্ন হয়ে গেছে তখন এটা আমি আবারও বলে নিই আরেকটা কথা, সেটা হচ্ছে এটা নির্বাহী আদেশে হয়েছে। এখানে এখন আদালতের কিছু করার নাই। এটা এখন দেখতে হবে যে 401 ধারায় যখন আমরা কার্য সম্পাদন করে দিয়েছি সেই ক্ষেত্রে এই শর্তগুলি শিথিল করার কোনো সুযোগ আছে কিনা। ধন্যবাদ। আমি তো তাই বললাম যে 401 ধারায় যে শর্তগুলি দেওয়া হয়েছে শর্ত মেনে কার্য কিন্তু সম্পাদন করা হয়ে গেছে। সে তারপরে 401 ধারায় এটাকে রিভাইজ করার কোনো সুযোগ আছে কিনা সেটা দেখতে হবে। ধন্যবাদ। না, আসে নাই আমার কাছে। কতক্ষণ নাগাদ স্যার আমরা এটা পেতে পারি স্যার? এটা আমি আপনাদের লোক ওখানেও আছে, সাংবাদিকরা, ওটার আনুষ্ঠানিকতা শেষ করে আমার কাছে বোধহয় 3টা সাড়ে 3টার দিকে আসবে বলে। আমি তো এই আবেদন পত্রই দেখি নাই, এখন কি উল্লেখ করা আছে সেটা আমি দেখি, তারপরে প্রয়োজন মতে বলবো। দল বলছেন যে সরকার তারা আশা করেন যে সরকার এটা মানবিক দৃষ্টিতে দেখবেন। আমি এইটুকু বলতে পারি যে সব সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সব সময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। ধন্যবাদ। দেখছেন দর্শক, খালেদা জিয়াকে বিদেশ নেয়ার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান জানাচ্ছিলেন আইনমন্ত্রী। আমরা সরাসরি ছিলাম সেখানে। পরের প্রসঙ্গে চলে যাচ্ছি। ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হলো কাবা শরীফে অবস্থিত হাজরে আসাদের স্ফটিক স্বচ্ছ ছবি। স্থানীয় সময় সোমবার জান্নাতি পাথরের সবচেয়ে স্বচ্ছ ছবি প্রকাশ করেছে সৌদি তথ্য মন্ত্রণালয়। আরব নিউজ জানায়, করোনা মহামারীর সময়ে হাজরে আসওয়াদের কাছে ভিড় না থাকার সুযোগে পবিত্র পাথরটির ছবি তুলে নেয় সৌদি সরকারের 2 পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির ইঞ্জিনিয়ারিং বিভাগ। প্রত্যেকটি ছবি তৈরি করতে সময় লেগেছে 7 ঘন্টা। 160 গিগাবাইটের একটি ছবি ছিল অবিশ্বাস্য 49,000 মেগাপিক্সেলের। এরপর ফোকাস ট্যাকিং নামে একটি কৌশলের মাধ্যমে 50 ঘন্টা লাগিয়ে ছবিগুলো সার্ভ করা হয় আর তারপর এক প্রেস বিজ্ঞপ্তিতে ছবিগুলো প্রকাশ করে সৌদি তথ্য মন্ত্রণালয়। কাবা ঘরের দেয়ালে বিশেষভাবে স্থাপনকৃত এই পাথরটি বেহেশতের মর্যাদাপূর্ণ একটি পাথর হিসেবে বিশ্বাস করা হয়। হজ করতে গিয়ে এতে সরাসরি বা ইশারার মাধ্যমে চুম্বন করে থাকেন হাজিরা।
সরকারের বিরুদ্ধে অবান্তর অভিযোগ না এনে করোনা মোকাবেলায় বিএনপিকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত এক আয়োজনে তিনি একথা বলেন। নিয়ে আজকে ভ্যাকসিন নিয়ে আজকে মানুষের দুঃখ দুর্দশা বিষয়ে এবং অন্যান্য অনেক বিষয়ে বিএনপি যখন রাজনৈতিক সমালোচনা করে আমাদের জবাব দিতে হয়, এসব জনমনে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য কিছু কথা বলতে হয়। আসলে এ সময় ব্লেম গেম আমাদের কারো জন্য শুভ নয়। এবারে সারা সৌজন্যে ঈদ বাজারের খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে নিউ এলিফ্যান্ট রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, ঈদের কেনাকাটা কেমন দেখছেন আর স্বাস্থ্যবিধি কতটা মানছেন ক্রেতা বিক্রেতারা? জি পদ্মা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এলিফ্যান্ট রোড আলপনা প্লাজায় এবং এই আলপনা প্লাজার যেই দ্বিতীয় ফ্লোরে যেখানে ছেলে মেয়েদের ছোট বাচ্চা ছেলে মেয়েদের জামা জুতোর যেই দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে, এবং এখানে যেটি বলছিলেন যে আসলে ক্রেতা সমাগম কিন্তু ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে কিন্তু ক্রেতা সমাগম কিন্তু প্রত্যেকটা মার্কেটই কিন্তু রয়েছে রাজধানীর, এবং আমরা যেখানে রয়েছি দেখছেন যে সেখানে আপনার মোটামুটি কাস্টমার কিন্তু রয়েছে এবং ক্রেতারা কিন্তু এখানে ভিতরে কিন্তু অবস্থান করছে। মোটামুটি ঈদের মার্কেট জমে বসেছে এক কথা বলা যেতে পারে। বিপ্লব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঈদ কেনাকাটার খবর জানাচ্ছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। নিয়োগ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি আব্দুস সোবহানের মেয়াদের আজ শেষ দিন। এ সময় ভিসি চাকরি প্রত্যাশী বিশ্ববিদ্যালয়ের 125 নেতাকর্মীকে নিয়োগ দিয়েছেন বলে গুজব রটে। এর জের ধরে রাজশাহী মহানগর ছাত্রলীগের একাংশ হামলা চালায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপর। পরে পুলিশ লাঠি চার্জ করলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এমন ভারতবর্ষ যেন দেখেনি কেউ আগে। অসহায়ত্ব হাহাকার ছেয়ে গেছে বিশ্বের অন্যতম বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটিতে। বলছি করোনা ভাইরাসের নিঃস্ব হওয়া মানুষের অসহায় আত্মসমর্পণে বিধ্বস্ত এক জনপদের কথা, যেখানে প্রতিদিনই মৃত্যুর পরিসংখ্যান পেছনে ফেলছে আগের দিনের বিভীষিকাকে। সংক্রমণ বাড়ছে বিশ্বজুড়েও। পবিত্র মাহে রমজান ঘিরে বাহারি ইফতারের বিশেষ আয়োজন থাকে আরব রাষ্ট্রগুলোতে। ইউরোপের দেশ পর্তুগালেও দেখা যায় শাহী ইফতারের পসরা। পর্তুগালের ইফতার নিয়ে বিস্তারিত দেখুন আসমাতুলির প্রতিবেদনে। ইউরোপের দেশ পর্তুগালে ইসলামের আগমন ঘটেছিল খ্রিস্টীয় 8ম শতকে। 711 খ্রিস্টাব্দে স্পেনে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরেই পর্তুগাল মুসলিম শাসনাধীন হয়। 1991 সালের পরিসংখ্যান অনুযায়ী পর্তুগালে মাত্র 5000 মুসলিম বসবাস করত। বর্তমানে ওই সংখ্যা অর্ধ লক্ষে গড়াচ্ছে। পুরো দেশটিতে মোট মসজিদ রয়েছে 20টিরও বেশি। পর্তুগালে শত কষ্টেও রমজানে আনন্দে উছলে ওঠেন মুসলিম রোজাদাররা। পবিত্র এই মাসটি তাদের কাছে যেন এক পরম সুখবার্তা। মাহে রমজান ঘিরে প্রতি বছর থাকে বাহারি ইফতারের বিশেষ আয়োজন। দেশটিতে ইফতারের তালিকায় প্রাধান্য পায় এক প্রকার কেক, নাম পাস্তার দিনাতা। সার্ডিন মাছের কোপ্তাও রয়েছে ইফতারের অন্যতম পছন্দের তালিকায়। এছাড়াও রয়েছে প্র্যাগোরোস, টুইন চ্যাডো, চিংড়ি প্রস, স্প্রিং গ্রিল ও স্যুপ। তবে প্রবাসী বাংলাদেশিরা রমজানকে উদযাপন করতে চান দেশীয় আবহে। দেশীয় খাবার ছাড়া ভিনদেশি খাবারে জমে না তাদের ইফতার। সুদূর প্রবাসী থেকেও তাই তৃপ্তি মেটাতে ইফতারে বাঙালি খাবারই তাদের প্রথম পছন্দ।
পর্তুগালে বাংলাদেশের মতো প্রায় সব ধরনের ইফতার আইটেম আছে। বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টগুলোই দেশীয় ক্রেতাদের কথা মাথায় রেখে ইফতারি বানানো হয়। ইফতারিতে খেজুর, জিলাপি, শরবত, জুস, হালিম, ছোলা, মুড়ি, পেঁয়াজু, বেগুনি, চপ, লাচ্ছি সহ নানা ধরনের খাবারের পসরা দেখা যায়। পর্তুগালে মার্তি মানেজ বাঙালি অধ্যুষিত এলাকা হওয়ায় রমজানে প্রবাসীদের নামাজ পড়ার ও রোজা রাখার সহজেই সুযোগ হয়। প্রতি বছর মসজিদে বিনামূল্যে ইফতারির সুযোগ থাকে। খতমে তারাবির নামাজও পড়া হয়। তবে এবার করোনা থাকায় মসজিদে ইফতারি বন্ধ রয়েছে, যদিও স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনেই চলছে তারাবির নামাজ। আসমাতুল্লি, নিউজ 24। এই ছিল দিনের সংবাদের আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।